প্রতিষ্ঠানগুলোকে কবজায় নিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করা, সেটা আমি মনে করি না আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সুযোগ আর সৃষ্টি করতে দেবে কাউকে। আমি না, শুধু কেউ সেই সুযোগ আর পাবে না। আমি জামাত, এনসিপি এদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সত্য কথা বলতে কি, দেশের স্বার্থকে বিসর্জন দিয়া নিজ স্বার্থে বেজাল লাগাইতে চাইতে যেন ইলেকশনে না হয়। আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি কোনোদিন আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে? আমি তো জানি না। এই দুর্নীতি এবং চাঁদাবাজি, এই দুটো হলো সমাজের এখন মূল শত্রু। এবং আমি আশা করি বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, এই দুটার বিরুদ্ধে। স্বাগত জানাচ্ছি দ্য ব্যাংকিং পোস্টের আজকের আয়োজনে। আমরা আজকে আপনাদের সামনে হাজির করছি দারুণ এক ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের সমাজ, অর্থনীতি, রাজনীতি নিয়ে তার গভীর পাণ্ডিত্য। তিনি আর কেউ নন, আপনাদের সবার পরিচিত আব্দুল আওয়াল মিন্টু। আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমরা একটা নির্বাচনের রোডম্যাপ পেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনাদের মিটিংয়ে আমরা একটা সম্ভাব্য রোডম্যাপ পেয়েছি। এখন আগামী ইলেকশনে যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে বাংলাদেশের দুর্বল ব্যাংক নিয়ে সমস্যা আছে। এই দুর্বল ব্যাংক থেকে এগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আপনাদের প্রস্তাবিত কোনো রোডম্যাপ আছে কিনা? প্রথম কথা হলো, আমরা আই থিঙ্ক শুধু আমরা না, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী আমাদের নেতা তারেক সাহেবের সাথে যে মিটিং হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা, সেটা নিয়ে খুব আশান্বিত ছিল। এবং মিটিংয়ের পরে যে যৌথ ঘোষণা এসছে যে নির্বাচনটা আপনার এপ্রিল মাস থেকে সামনের দিকে এনে ফেব্রুয়ারি করা হবে, তাতে তো আমি মনে করি শুধু আমরা না, একটা বৃহত্তর জনগোষ্ঠী এটাতে খুব খুশি হয়েছে এবং আশান্বিত হয়েছে। এটা কয়েকটা কারণ। একটা কারণ হলো যে বাংলাদেশের জনগণ গত 20 বছর থেকে ভোট দিতে পারছে না। সত্য কথা বলতে কি, 2008 সনের ডিসেম্বর মাসে যে নির্বাচন হয়েছে, সেটা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রহসনমূলক নির্বাচন। ওটা একটা বিদেশি শক্তিদের সাথে সহযোগিতা করে আমাদের দেশে যারা 111-এর মূল হোতা ছিলেন, তারা জাস্ট একটা পার্টিকে এনে সরকারে বসে দিয়েছে। ওইটা কোনো নির্বাচনে ছিল না। পরবর্তীকালে কেউ কোনো ভোট দিতে পারে নাই আর। 2014 সালের নির্বাচন বলেন, 18 সালের নির্বাচন বলেন, 24 সালের নির্বাচন বলেন, কোনোটাই দিয়ে লোকজন ভোট দিতে পারে না। এতে শুধু যে জনগণ বঞ্চিত একটা তো আছেই, যে সবচেয়ে বড় সমস্যা হলো একটা বৃহত্তর জনগোষ্ঠী যারা ইয়ং, তারা তো গত 20 বছরে ভোটে দিতে পারে। তো সেজন্য আমি মনে করি যে নির্বাচনটা এগিয়ে আনাতে আমরাও খুশি, বৃহত্তর জনগোষ্ঠীর সদস্য হিসাবে সবাই খুশি। আমি আশা করি যৌথ ঘোষণার মাধ্যমে যেটা আসছে, সহসাই আমাদের ইলেকশন কমিশন নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে দেবেন, যাতে করে জনগণের মাঝে যে একটা অস্থিতিশীলতা, একটা মানে অবিশ্বাস ছিল, সেটা দূরীভূত হবে। এগুলো একটা। আপনার দুর্বল ব্যাংক নিয়ে যেটা বললেন, দেখেন বাংলাদেশে ব্যাংকিং খাত এখন বহু সমস্যা আছে। এই সমস্যার মূল কারণ আমার মনে হয় আপনারা সবাই জানেন। যারা রেগুলেট করবে তারাও ঠিকমতো কাজ করে নাই। একটা সরকারের ভিতরেই একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, এই গোষ্ঠী প্রথমে রইল রাজনৈতিক দলের সদস্য, যারা আত্মস্বার্থ উদ্ধারে লিপ্ত ছিল। কেন্দ্রীয় ব্যাংকের একটা গোষ্ঠী, যারা নিঃস্বার্থে লিপ্ত ছিল। এবং আমলাদের ভিতরে একটা গোষ্ঠী। এই তিনটা গোষ্ঠীর সমন্বয়ে তারা এমন একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি করছে, যারা বাংলাদেশের প্রতিষ্ঠানকে, শুধু যে কেন্দ্রীয় ব্যাংক সেটা না, কেন্দ্রীয় ব্যাংকের বাইরেও, এটা ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে আপনি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রতিটি সামাজিক সংগঠন, প্রত্যেকগুলোকে ইভেন এফবিসিসিআই এটা নিজেদের কবজায় নিয়ে গেছে। অর্থনৈতিক টার্মে এটাকে বলা হয় ক্যাপচার। নিজেদের কবজায় নিয়ে এই প্রতিষ্ঠানগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও, জনগণের টাকায় পরিচালিত হওয়া সত্ত্বেও এরা কাজ করছে মুষ্টিমেয় কিছু লোকের জন্য। যার ফলে বাংলাদেশে শুধু আর্থিক ব্যবস্থাপনা না, আর্থিক খাত না, প্রতিটি খাতেই আজকে দুর্গতির শিকার। এর মধ্যে সবচেয়ে বেশি কলাপস হয়েছে আমাদের আর্থিক খাত। গত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতটা আপনি বেশি দেখতেছেন, বিকজ
এই আর্থিক খাতের অব্যবস্থাপনা এবং দুর্বলতার কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন কমে গেছে, বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, যার ফলে সামাজিক বিশৃঙ্খলা দিন দিন বেড়ে যাচ্ছে। সেজন্য আপনার চোখে বেশি পড়তেছে। বাট ব্যাংকিং ব্যবস্থা দুর্গতি কিন্তু সমাজে আরও বহুমাত্রিক দুর্গতি ডেকে আনে। এটাও বুঝতে হবে যে অন্যান্য দেশে বিনিয়োগটা আসে পুঁজিবাজার থেকে অথবা ভেঞ্চার ক্যাপিটাল থেকে, কিন্তু বাংলাদেশে মোট বিনিয়োগের শতকরা 100% আসে আমাদের বাণিজ্যিক ব্যাংক খাত থেকে। এখন সমস্যা হলো বাণিজ্যিক ব্যাংকে যখন একটা যে টাকাটা তাদের কাছে থাকে, সেই টাকাটা তারা আমানত রাখে অল্পকালীন সময়ের জন্য, 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 3 বছর পর্যন্ত। কিন্তু যখন তারা বিনিয়োগ খাতে টাকা ধার দেয়, তখন তারা ধার দেয় 10 বছর, 12 বছর, 15 বছর। আর অর্থনৈতিক চিরাচরিত ঐতিহাসিকভাবেই অর্থনীতিতে একটা আপ অ্যান্ড ডাউন থাকে। এটা বলে আমরা বলি পিক আর ডাউন মনে করেন। যখন ডাউনে যায় তখন কিন্তু এই যারা উৎপাদনশীল খাতে কাজ করে তারা কিন্তু বিপদে পড়ে যায়। তখন তারা আর ব্যাংকে পেমেন্ট করতে পারে না। তখন ব্যাংকে যখন ঠিকমতো পেমেন্ট করতে পারে না, তখন তো ব্যাংক খাত সমস্যা পড়ে যায়। এর উপরে যেটা হয়েছে সেটা হলো ওই যে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী আপনাকে বললাম, 3টা গোষ্ঠী একত্র হ্যাঁ, মিলে। একত্রে ব্যাংক অনেকগুলা ব্যাংকের একদম এক কথা যদি বলতে যায় লুটপাট করছে। সেই জন্য ব্যাংকিং খাতের এখন দুরবস্থা। আর আপনি একটা কথা উঠেছেন যে ইলেকশন এবং বিএনপি যদি ক্ষমতা যায়। সবচেয়ে বেশি এখন যেটার কারণ বলেন ফোকাস এখন ব্যাংক খাতের দিকেই। আপনার ইকোনমিক যারা ব্যবসায়ী তারা বলেন বা জনগণ তারা বলেন, সবার ফোকাস এই দিকেই যে তাহলে আওয়ামী লীগ পুরো 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করে দিল, বিএনপি আসলে তাহলে তার রোডম্যাপটা কি হবে যে এই খাতটাকে? ওই রোডম্যাপ তো একটাই, এই আর্থিক খাতের দুরবস্থা থেকে কাটিয়ে উঠে আবার দেশে বিনিয়োগ বৃদ্ধি করা। আমি একটু স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন করতে চাই, যদি বিএনপি ক্ষমতায় আসে, ব্যাংক খাত, মনিটারি পলিসি অর্থাৎ মুদ্রানীতি এবং আপনার বিনিয়োগ পরিবেশ নিয়ে কি কি মৌলিক পরিবর্তনের পরিকল্পনা আছে? প্রথমে বলি বিএনপির আশা না আসা। আমি অবশ্যই আশা করি যে যদি নির্বাচন হয়, দেশের জনগণ বিএনপিকে তার অতীতের ইতিহাস দেখে জনগণ বিএনপিকে ভোট দেবে যেন ক্ষমতায় আসতে পারে। বিএনপি অলরেডি গত 7 বছর থেকে 8 বছর থেকে সংস্কার করতেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন থেকে 7 বছর আগে একটা ম্যানিফেস্টোর মতো একটা জনগণের সামনে দিছে, যেটা আমরা বলি ভিশন 2030। জি, এরপরে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, উনি একটা সংস্কার প্রস্তাব দিয়েছে জনগণের সামনে 27 দফা। জি, তারও পরবর্তীকালে এখন থেকে 2.5 বছর আগে ওটা আবার 31 দফা সব চলে আসছে। রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে 31 দফাতে উন্নীত করছে। সেখানে কিন্তু দেশের রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, আর্থিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, এই সবগুলা কিন্তু লিপিবদ্ধ করা আছে। আমি শিওর যখন নির্বাচন হবে আমাদের সংস্কারগুলা ম্যানিফেস্টোতে অ্যাড হবে। যখন ম্যানিফেস্টোতে একটা দল তার এই কমিটমেন্টগুলো অ্যাড করে, তখন কিন্তু জাতির কাছে দায়বদ্ধ থাকে যে আমরা এই কাজগুলো করব বলছি, আমরা এই কাজগুলো করব এবং করতেছি। আর যদি না করে তাহলে দেশের ভোটার জানে কিভাবে শাস্তি দিতে হয়। রাজনৈতিক দলের শাস্তি একটাই, পরের ভোটে তাকে বহিষ্কার করা যায়। আর তোমাকে ভোট দেবো না, তুমি আগে কথা দিয়ে রাখো নাই। তো আমি শতকরা 100% শিওর আছি যে আমাদের এই সংস্কারগুলো সব কার্যক্রম পুরাদমে চলবে। এবং প্রথম যেটাতে হাত দিতে বলবো আমি, সেটা হলো আর্থিক খাতের সংস্কার, যাতে করে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং মানুষের জীবনমান উন্নয়ন হয়। আপনার কথা একটা বিষয় আসছে যে 3টা গোষ্ঠী মিলে একটা লুটেরা শ্রেণী তৈরি হয়েছিল গত 15 বছরে। এখানে আমরা যেটা দেখি যে একটা দরবেশ সংস্কৃতি তৈরি হয়েছিল। আপনি একটা আলোচনায় বলেছেন যে আপনি দরবেশ হওয়ার যে আশঙ্কা এটা প্রত্যাখ্যান করেছেন আপনি, এবং বলেছেন যে ক্ষমতার অপব্যবহার আপনি কখনোই করেননি। আপনার এই বক্তব্যে জাতি আশান্বিত হয়েছে যে নতুন কোনো দরবেশ সংস্কৃতি বাংলাদেশে আর দেখা যাবে না বা হবে না। সেক্ষেত্রে সামনের দিনে মানে ব্যাংক খাতে বা শেয়ার বাজারে এই নতুন দরবেশ সংস্কৃতি বা নতুন প্রভাবশালী গোষ্ঠীগুলো যে হস্তক্ষেপ করতে পারবে না, সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে সামনে? শুনেন,
যে সংস্কারের কথা আমাদের আমরা বলছি, আমাদের দল থেকে বলা হয়েছে, সে সংস্কার সে সংস্কারগুলোর বেশিরভাগই কিন্তু ওই সংস্কৃতির বিরুদ্ধে। আর যদি আবার কথা আপনি বলেন, তাহলে আমার তো একটা ইতিহাস আছে ভাই। আমি তো 1981 সন থেকে বাংলাদেশে ব্যবসা করি। আমার চেয়ে বেশি একসময় আওয়ামী লীগের সাথে তো অন্য কারো সম্পর্ক বেশি ছিল না। তাদেরকে কেউ বলতে পারবে যে আমি সরকারের সাথে কোনোদিন ব্যবসা করছি? একজন লোক আসি বলুক যে ওই 96 থেকে 2001 সাল পর্যন্ত, যে যখন আমি ঘনিষ্ঠ ছিলাম আওয়ামী লীগের সাথে, একটা লোক আসে বাংলাদেশে আমাকে বলুক যে আমি কোনোভাবে কোনো ব্যাংকের ঋণ নিয়ে ফেরত দিই নাই, অথবা এমন একটা ব্যবসা করেছি যেখান থেকে আমি 2 পয়সা লাভ করছি, যেটা সরকারের সাথে। আমি আমার প্রাইভেট বেসরকারি খাত নিয়ে ব্যস্ত ছিলাম, বেসরকারি খাতে নেতৃত্ব দিয়েছি, বেসরকারিভাবে আমি ব্যবসা করছি। আমি কোনো সরকারি ব্যবসা কোনোদিন জড়িত হইনি, এখনও আমার হওয়ার সম্ভাবনা খুবই কম। এটাই হলো আমার ইতিহাস, এটাই হলো আমার সংস্কৃতি, এটাই হলো আমার জীবনের মান ইজ্জত রাখার জন্য একটা মানে যেভাবে আমি বড় হয়েছি ওইভাবে থাকবে। আমার ছেলেদেরও বলে দিয়েছি, ভাই যেখানে সরকার আছে, দুর্নীতি আছে, কোনো ব্যবসা যাবি না। তো আমার অ্যাকচুয়ালি আছে যেখানে ফুটবল নিয়ে ব্যস্ত, ফুটবল ও 24 ঘন্টা এখন ফুটবল নিয়ে আছে। তো সেজন্য বলতেছি আমাদের, আমি বা আমার নতুন প্রজন্ম যারা আছে, আমরা চাই যে ভালো কাজ করতে। সে ভালো কাজের ফল যদি আল্লাহ ভালো সম্মান দেয়, এটাই যথেষ্ট। টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট জিনিস না লাইফে। টাকা পয়সার তো একটা দরকারেরও একটা লিমিট আছে। তো সেজন্য আমি আপনাকে এক কথায় বলতে পারি যে ওই রকম সংস্কৃতি তৈরি হইতে বিএনপি দিবে না। এই যে প্রতিষ্ঠানগুলোকে কবজায় নিয়ে জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করা, সেটা আমি মনে করি না আমাদের বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সুযোগ আর সৃষ্টি করতে দিবে কাউকে। আমি না, শুধু কেউ সেই সুযোগ আর পাবে না। 31 দফার প্রসঙ্গ আসলো। 31 দফা যেটা আমরা পড়লাম, সেখানে যেটা আছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা কথা আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার প্রস্তাবটাও কিন্তু 31 দফার মধ্যে আছে। যেটা এখন সরকার বলতেছে যে প্রস্তাবগুলো, এগুলো অনেক কিছুই বিএনপির 31 দফার ভিতরে চলে আসছে। বিএনপি ক্ষমতায় আসলে শুরুতে বিএনপির মূল ফোকাস কোথায় থাকবে? কি সংবিধান সংস্কারের দিকে কি ফোকাস থাকবে, নাকি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এগুলো দুর্বল করে ফেলা হয়েছে, ফোকাসটা কি, প্রথম ফোকাসটা কোন দিকে থাকবে? প্রতিষ্ঠান শক্তিশালী করা? এটা নট ওয়ান অফ দি আদার অর নট ওয়ান অফ। আপনাকে বহুমুখী সংস্কারের কাছে হাত দিতে হবে। আর্থিক খাতে সংস্কার, অর্থনৈতিক সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, আপনাকে সব একসাথে চালিয়ে যেতে হবে। এটা একটার জন্য যদি আরেকটা ওয়েট করেন তাহলে কোনোটাই হবে না। সো আমি মনে করি বিএনপি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে, সামাজিক উন্নয়নের জন্য, মানুষের জীবনমান উন্নয়নের জন্য এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার, যে সংস্কার করা দরকার, সেগুলি প্রথমেই হাত দেবে যদি আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আনে। আপনি সম্প্রতি একটা বক্তব্যে সামাজিক মূলধনের কথা বলছেন, বা একাধিকবারই বলছেন সামাজিক মূলধন। মানুষের মধ্যে খুব জানার আগ্রহ, আসলে সামাজিক মূলধনটা কি? সামাজিক মূলধন হলো একটা সমাজে একজন মানুষ একজনকে পারস্পরিক বিশ্বাস করা, একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে একত্রে কাজ করে মানুষের জীবনমান উন্নয়ন করা, সামাজিক শক্তিগুলোর ভিতরে বা সামাজিক গোষ্ঠীর মধ্যে বা সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, মানুষের নৈতিক মূল্যবোধ বাড়ানো। আমি যখন বাংলাদেশে আসি, যদি আমি বাংলাদেশের নৈতিক মূল্যবোধের বিচার করি 1981-82-তে, যদি এখন আমি দেখি, তাহলে তখন যদি 100-র ভিতরে আমি 80 দিতাম, এখন আমি 10ও দেব না। অবক্ষয়ের মাত্রা এতটা বেশি? বুঝি এখন পছন্দ হলো যে এখন ভাই আপনি দেখেন বাংলাদেশে প্রতিদিন যে খুন হয়, ভাই ভাইকে খুন করতেছে, স্বাস্থ্য ভাই জানাতো ভাইকে খুন করতেছে, স্বামী তার স্ত্রীকে খুন করতেছে। এগুলি যখন একটা সমাজে থাকে, তখন সামাজিক উন্নয়ন কখনো হয় না। সামাজিক উন্নয়ন যদি না হয়, বিনিয়োগও হবে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থানও হবে না। এটা এক ধরনের দুষ্ট কাজ চক্রের ভিতরে আমরা পড়ে গেছি। তারপরে আসেন আইন মেনে চলা।
এখন ওই আপনাকে রাস্তায় আপনি আইন না মানে উল্টা দিকে যেতেছেন, পুলিশ ধরলো, আপনি একটা টেলিফোন করলেন কাউকে, সে বললো যে এই বাইরে ছাড়ে দাও, ছাড়ে দিছে। তো যে আইন বাস্তবায়ন করব তারও আইন মানি চলতে হইব, আবার যে আইন মেনে চলার কথা তারও আইন মানি চলতে হইব। তারপরে আপনি আছেন যে পারস্পরিক প্রয়োজনে একজন একজনকে সাহায্য করা। আপনার রাস্তার ধারে ওই দুই লোক মারামারি করতেছে, আপনি দৌড়ে আরেক দিক দিয়ে চলে গেলেন, এটা তো কোনো সহযোগিতা হইল না। আপনার তাকে চাইতে হইব যে যেন এই মারামারিটা না হয়। তারপরে আপনি আছেন তথ্যের অবাধ সরবরাহ। এখন আপনি একদিক দিয়ে বলবেন আমাদের প্রেস একদম কি বলে এটাকে স্বাধীন, আরেক দিক দিয়ে আপনি ওই আমার স্পিচটা দেখাইলেন, কালকে আপনাকে ওই গোয়েন্দা সংস্থা থেকে কল করে বলবো যে এই বেলায় আসো, এদিকে তোমার সাথে কথা আছে, আপনাকে ধরে নিয়ে যাবো, চা খাইয়ে যাবো। এগুলি যখনই হয় তখন ওই দেশে সামাজিক মূলধন করে না। বাংলাদেশের এখন এই মুহূর্তে দুইটা প্রবলেম, একটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা, আর একটা হলো রাজনৈতিক অনিশ্চয়তা। এই ব্যাপারে প্রথমেই আমি বলছি, রাজনৈতিক যখনই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার মিটিং হলো লন্ডনে, যৌথ ঘোষণা আসলো যে আমাদের নির্বাচনটা এগিয়ে এনে ফেব্রুয়ারিতে হবে, তখন রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কমে গেছে। তবে অনিশ্চয়তা তখনই কাটবে পুরোপুরি যখন ইলেকশন কমিশন একদম শিডিউল ডিক্লেয়ার করবে, এর আগ পর্যন্ত অনিশ্চয়তা কাটবে না। যে একটা দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতার সাথে যদি রাজনৈতিক অনিশ্চয়তা থাকে, এর থেকে খারাপ জিনিস আর কিছুই না। দুই নম্বর হলো লাস্টে যেটা আমি বলবো, যখনই রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তখনই রাজনীতি মানেটা কি? রাজনীতি মানেটা হলো আপনার তর্ক বিতর্ক করবেন, আলাপ আলোচনা করবেন, আলোচনা সমালোচনা করবেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাতির স্বার্থে পরস্পর বিরোধী গ্রুপকে একত্রে এসে একটা আপস্তফা করতে হবে। এই যে কথাগুলো আপনাকে বললাম, এই সবগুলাই সামাজিক মূলধন তৈরি করে, সমাজকে স্থিতিশীল করে। সামাজিক মূলধন আর্থিক মূলধন বিনিয়োগের একেবারেই পূর্বশর্ত। এই সামাজিক মূলধন পুনর্গঠন কিভাবে হবে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বা স্থগিত করা হয়েছে তাদের রাজনৈতিক কার্যক্রম? পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং এনসিপি, যারা এই গণতান্ত্রিক যে যাত্রা একটা সময় এই স্বৈরাচার পতনের আন্দোলনে একত্রেই ছিল, কিন্তু এখন আবার তারা একদম দুই মেরুতে চলে গেছে। তাহলে এই পরিস্থিতিতে সামাজিক মূলধন যে গঠনটা কিভাবে হবে? আপনি আমার কথা শুনুন। প্রথম কথা হলো, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এক বাড়িতে যদি তিন ভাই একজন একজনের সাথে মারামারি করে, এ বাড়িতে কেউ মাইয়া বিয়ে দিতে চায় না, এটাই সামাজিক মূলধন। যে মানুষ যখন না, এ বাড়িতে মেয়ে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকবো, এখানে ভাইয়া মারামারি নাই, এখানে এই পরিবারটা ভালো। এই যে পরিবারটা ভালো, এটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার এটাকে একটু বৃহত্তর অঙ্গে চিন্তা করেন। যে আমাদের গ্রামে আমি দেখছি অনেক বাড়িতে মেয়ে বিয়ে দিত না ভাই, বলছে এই বাড়িতে খালি মারামারি করে, কাটাকাটি করে, এই বাড়িতে মাইয়া বিয়ে দিলে আল্লাহ জানে মেয়ে ফেরত আসবে কিনা। তো এই সামান্য একটা ফ্যামিলিকে, একটা পরিবারকে আপনি একটু বৃহত্তর আকারে দেশের অবস্থা চিন্তা করুন, একই অবস্থা। এখন আপনি আরেকটা প্রশ্ন করলেন, ওই যে আমি জামাত এনসিপি এদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সত্য কথা বলতে কি, এরা প্রত্যেকে যে যার আদর্শ আছে, যে যার নীতি আছে, যে যার মতো কাজ করবে। তবে আমি মনে করি না যে ওনারা ইলেকশন চায় না, এরকম না। ওনারা ওনাদের নিঃস্বার্থে এই মুহূর্তে বলবো দেশের স্বার্থকে বিসর্জন দিয়া নিঃস্বার্থে বেজাল লাগাইতে চাইতে যেন ইলেকশনে না হয়, ওই লাইনে আমি যাবো না। আমরা চাচ্ছি প্রধান উপদেষ্টার সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের মিটিং হয়েছে, মিটিংয়ের পরে দ্বৈতভাবে ঘোষণা দিচ্ছে যে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে। আমরা ওটাতে স্টিক করব। যেদিন ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে ইলেকশনের ডেট, ওই ডেটের ভিতরে দেশ এমনি স্থিতিশীল হয়ে যাবে। বিএনপি ক্ষমতা আসার পরে কি আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে? যে সামাজিক মূলধনের যে প্রসঙ্গ আনলেন, আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি কি কোনোদিন আওয়ামী লীগ নিষিদ্ধ চাইছে? আমি তো জানি না। আমরা চাইছি যে যারা অন্যায় করছে, অবিচার করছে, জেল দিছে, অন্যায়ভাবে জুলুম করছে, মানে যন্ত্রণা, লাঞ্ছনা, বঞ্চনা দিতে জনগণকে,
তাদের বিচার চাইছি আমরা। বিচারে যারা যারা দোষী সাব্যস্ত হবে তারা আইন অনুযায়ী যদি ইলেকশন করতে পারে করবে, না করতে পারলে না করবে, সেটা আইন দেখবে। আমি পার্টিকুলার কোনো পার্টি নিয়েও কোনো মন্তব্য করতে চাই না। যেটা আগেও বলছি আপনাকে, প্রত্যেক পার্টির নিজস্ব মতামত আছে, নিজস্ব আদর্শ আছে। ওরা কি করবে না করবে আমি জানি না। আমি জানি একটা দেশে সবাইকে যে যার ইচ্ছা অনুযায়ী রাজনীতি করবে, যে যার ইচ্ছা অনুযায়ী নির্বাচন করবে, কিন্তু অন্যায়, অবিচার, অত্যাচার এগুলি করতে পারবে না। যারা করছে তাদের বিচার চাই আমরা। বর্তমান সময়ে আমরা খুব একটা হাইপ দেখছি যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আনা, বিনিয়োগের চেষ্টা করা, বিভিন্ন বড় বড় সম্মেলন করা, কিন্তু অর্থনীতিবিদদের সাথে কথা বললে তারা বলছে যতই চেষ্টা করা হোক রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ আসবে না। আবার যারা বিনিয়োগকারী তাদের সাথেও যখন আমরা কথা বলি তারা অবস্থান পর্যবেক্ষণ করে, যখন রাজনৈতিক স্থিতিশীলতা আসবে তখন তারা বিনিয়োগে যাওয়ার তাদের পরিকল্পনা। সেক্ষেত্রে যদি ইলেকশন যথাসময়ে হয়, নতুন সরকার গঠিত হয়, তখন হলো এই যে দেশে যে দীর্ঘদিন একটা বিদেশি বিনিয়োগের একটা খরা, এই খরা কাটানোর জন্য প্রথম উদ্যোগটা কি হবে ওই সময়? কিছু মনে করবেন না আপনি। আপনারা তো বিদেশি বিনিয়োগ কেন করতে, আগে দেশি বিনিয়োগ করেন। আমার কাছে যদি টাকা থাকে, আমি যদি বিনিয়োগ না করি বাংলাদেশে থেকে, তাহলে কি মূর্তি আসবে বিদেশ থেকে কেউ? বিনিয়োগের কতগুলো পূর্বশর্ত আছে। প্রথম উত্তরে আপনাকে আমি যাই, যারা এই উদ্যোগ নিছে, সম্বোধন করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিদেশিদের কাছে একটা বার্তা পৌঁছানো, খারাপ হইলেও ভালো বলতে হইব, ভালো হইলে তো ভালো আছে। এখন কেউ যায় বলে যে আমার ছেলে গুন্ডা, কেউ যায় বলে যে আমার বউ শয়তান। বউ যতই শয়তানি করুক, যত কষ্ট আপনাকে দেখে বাইরে যা দেব, বউ ভালো, ছেলে ভালো, সবই ভালো, কথা বুঝছেন আপনি? তো এখন বিনিয়োগের জন্য এই বিদেশিদের নিয়ে আসছে, এটাতে আমি খুশি। এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগে যদি আপনাকে ব্যবহার করতে হয়, দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের উদ্যমের ব্যবহার করতে হলে প্রথমেই আপনাকে বলছি, একটা দেশে সামাজিক মূল্যায়ন অত্যন্ত জরুরি, এক। দুই নম্বরে সে দেশের সঞ্চয় যদি না থাকে তাহলে বিনিয়োগ হবে না। তিন নম্বর হলো বাংলাদেশের বর্তমান অবস্থাতে আর্থিক সংকট, আর্থিক ব্যবস্থাপনায় সংকট, ব্যাঙ্কগুলোতে সংকট, সেখানে টাকাটা কোত্থেকে আসবে বিনিয়োগের জন্য? তো আমরা যতই লাভালাভি করি মনে করেন, বিনিয়োগ তখন আসবে না, কারণ বিনিয়োগের একদিক দিয়ে টাকাও নাই। আর উদ্যোগ এবং উদ্যমের ব্যবহার করে যে বিনিয়োগটা আমরা করবো, এটা তো একটা জিনিস লাগে, টাকা থাকলে তো আর বিনিয়োগ হয় না। বিনিয়োগের জন্য বিনিয়োগকারীর উদ্যোগ এবং উদ্যমের ব্যবহার করতে হয়। তো উদ্যম তো করতে গিয়ে আসবে। আপনি যদি জানেন যে বাইরে গেলে আপনার নিশ্চয়তা নাই, বাইরে গেলে মাইর খাইবেন, আপনাকে ওই ধরে নিয়ে যাবে, কোনো খবর নাই কে নিয়ে গেলো, এক থানায় নিয়ে যায়, আরেক থানায় আসে। তো ভাই, এগুলি বলে তো কোনো লাভ নাই। আগে পরিবেশ ঠিক করুন। আর এগুলির মূল চাবিকাঠি দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। যখনই একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের জীবনমান উন্নয়নের জন্য। এর আগ পর্যন্ত এই বিনিয়োগ যত কথা বলেন, এগুলি আমরা কথা বলার জন্য আপনারা আসছেন, কথা বলতেছি, কিন্তু বিনিয়োগ তো হবে না ভাই। একটা সমসাময়িক প্রসঙ্গে আসি, সেটা হলো বাংলাদেশে বর্তমানে খুবই সংকোচনমূলক মুদ্রানীতি চলছে, এবং আপনি আপনার বক্তব্যে বলেছেন যে সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবসায়িক প্রবৃদ্ধিকে স্তব্ধ করে দিচ্ছে। তাহলে বাংলাদেশ ব্যাংক বলছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্যই সে সংকোচনমূলক মুদ্রানীতিতে যাচ্ছে। তাহলে আমরা যদি ব্যবসাও চালু রাখতে চাই বা ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে চাই, বেসরকারি বিনিয়োগ আগাতে চাই, পাশাপাশি মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করতে চাই, দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে রক্ষা করা যেতে পারে? একটা দেশে যখন উচ্চ মূল্যস্ফীতি হয়, কেন্দ্রীয় ব্যাংকের হাতে একটাই যন্ত্র বা একটাই ইনস্ট্রুমেন্ট আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন মূল্যস্ফীতি কমানোর জন্য, সেটা হলো মুদ্রানীতিকে সংকুচিত করা। অর্থাৎ আপনি এখন সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছেন, টাকা সাপ্লাই হবে কম, মানুষের কাছে টাকা যাবে কম, মানুষ খরচ করবে কম, অর্থনৈতিক প্রবৃদ্ধি তাতে কমে যাবে। এটা তো সাধারণ জিনিস। এবং কথাটা হলো, আপনি যদি মুদ্রানীতিকে শুধু ব্যবহার করেন মূল্যস্ফীতি কমানোর জন্য, তো মূল্যস্ফীতি কি শুধু মুদ্রাস্ফীতির জন্য হয়? এটা আপনাকে ভাবতে হবে। মূল্যস্ফীতির
দুটা মেইন কারণ। একটা হলো যদি মানুষ তার ডিমান্ড হঠাৎ করে বেড়ে যায়, অতিরিক্ত ব্যয় করে। আরেকটা হলো যেমন ধরেন তখন মুদ্রাস্ফীতি একটু বাড়বে। আরেকটা হলো যদি আপনি সরবরাহের সংকটও মূল্যস্ফীতি বাড়ে। এবার আপনি সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছেন আর ডলারের দাম 80 টাকা থেকে 122 হলো, তো দাম বাড়বে না আপনার? যেই দেশে প্রতিটি উৎপাদনশীল কারখানা নির্ভর করে কাঁচামাল আমদানির উপরে, সেখানে যদি 80 টাকার ডলার যদি 122 টাকা হয়, তো ও কি নিজের পকেট থেকে নিয়ে পয়সা দিয়ে উৎপাদন করবে? তখন দাম বেড়ে যাবে, তাহলে মূল্যস্ফীতি আরও বেশি হবে। আরেকটা হলো সরকার সম্প্রসারিত রাজস্ব নীতি ফলো করতেছে, আর আমাদেরকে বলতেছে খরচ কমাও। তো এটা তো মানে হাস্যকর ব্যাপার। মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে দুইটা। ফলে মুদ্রানীতি এবং রাজস্ব নীতি এই দুইটার ভিতরে একটা সামঞ্জস্য থাকতে হবে। কিন্তু এইখানে ইকোনমিস্ট বা গবেষকরা আরেকটা কারণ উল্লেখ করে বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা হলো পথে চাঁদাবাজি, মানে পণ্য পরিবহনের পথে চাঁদাবাজি। এই চাঁদাবাজি বন্ধের সামনে এই জায়গা থেকে জনগণের উত্তরণের কোনো পরিকল্পনা কি সেটা আছে? তো আপনাকে সামাজিক মূলধনের ভিতরে আমি এক্সপ্লেন করছি। ওগুলি সামাজিক মূলধনের ভিতরেই পড়ে। যতদিন এদেশে চাঁদাবাজি থাকবে, দুর্নীতি থাকবে, ততদিনেই আপনার উৎপাদনে সমস্যা হবে। এই দুর্নীতি এবং চাঁদাবাজি এই দুটো হলো সমাজের এখন মূল শত্রু। এবং আমি আশা করি বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, এই দুটার বিরুদ্ধে আমি বিএনপিকে সাথে মানে একদম বিএনপি সদস্য হিসাবে আমার কোনো ঘাটতি দেখবেন না। এর আগেও আমি সরকারের সাথে যুদ্ধ করে আসছি এগুলির জন্য, এখনও কোনো ঘাটতি থাকবে না যেন দুর্নীতি এবং চাঁদাবাজি করে। ন্যাশনাল ব্যাংক আমরা দেখছি যে গত 15 বছরে এটাকে লুটেপাটে, মানে যতগুলো ব্যাংক লুটপাট হয়েছে এর মধ্যে অন্যতম ন্যাশনাল ব্যাংক, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় পেইড আপ ক্যাপিটাল ব্যাংক বাংলাদেশের। এই ব্যাংকটা এখন এই ব্যাংকের আমানতকারীরা এমন দিনও গেছে যে 5,000 টাকাও সে তুলতে পারেনি। এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু মানুষ এখনো ওই পরিস্থিতিতে যায়নি। তবে আপনারা যখন দায়িত্বে আসছেন, মানুষ আশায় বুক বাঁধছে। এখন হলো ব্যাংকের যারা আমানতকারী তাদের জন্য বা পুরো ব্যাংকের জন্য আপনার সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ আপনারা কি আছে সামনে, বা কি করতে যাচ্ছেন, বা কতদিন অপেক্ষা করতে হবে এই ব্যাংকের যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, যে এই ব্যাংকের তারা আগের মতো আবার তারা সেই আগের মতো সেবা পাবে? আমি বলি এটা ভালোর দিকে পরিবর্তন হবে, কিন্তু এটা একদিনের ইস্যু না। কোনো একটা ব্যাংক যখন সংকটে পড়ে তখন কেউ চাইলেও এটা একদিনে ঠিক করতে পারবে না। যদি বাংলাদেশের ওভারঅল ব্যাংকিং সেক্টর আপনি ধরেন, একটা ধারণা আমাদের মাথা থেকে বের করতে হবে। সেটা হলো ব্যাংকের আসল মালিককে। ব্যাংকের আসল মালিককে যারা কিছু সামান্য টাকা দিয়ে ডাইরেক্টর হয়েছে তারা, নাকি যারা আমানত রাখে তারা, নাকি তারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে তারা? প্রথমে হলো ব্যাংকের মূল মালিক হলো আমানতকারী। 2 নম্বর মালিক হলো যারা ঋণ গ্রহীতার ব্যাংক থেকে ঋণ নেয়। দুনিয়ার যে বড় বড় ব্যাংক, এইচএসবিসি, চেজ মেরিনের ব্যাংক, এগুলি কোনো মালিকের নাম শুনছেন আপনারা? না না। এখানে বলতে বলো এটা মিন্টু সাহেবের ব্যাংক, এটা অমুক এমপি সাহেবের ব্যাংক, এটা মন্ত্রী সাহেবের ব্যাংক। যতদিন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং আমাদের যারা ব্যাংকে কিছু টাকা দেয়, মানে শেয়ার হোল্ডার হিসেবে, তাদের মাথা থেকে না যায়, এই সমস্যার সমাধান হবে না। 1 2 নম্বর হলো লুটপাট অনেক ব্যাংকে হয়েছে। ন্যাশনাল ব্যাংকের লুটপাটটা একটু ডিফারেন্ট নেচার। কিন্তু এই মনে করেন এখানে একটা বিল্ডিং বানাবে বলছে, আমি সার্ভেয়ার লাগাইছি, সার্ভেয়ারে বলছে যে 180 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ব্যাংক থেকে নিয়ে গেছে 580 কোটি টাকা, অর্থাৎ 400 কোটি টাকা বেশি নিয়ে গেছে। এখন আমি যখন বলি যে ভাই এটা টাকাটা দিলে আমাদের সাথে কোনো অ্যাগ্রিমেন্ট নেই। তো ন্যাশনাল ব্যাংকের লুটপাটটা একটু ভিন্ন ধরনের হয়েছে। সেটা আমরা এখন তো আর লুটপাট নাই, আমরা চেষ্টা করি এটা ভালো করার জন্য। কারণ 3 নম্বরে আসেন ভালো হওয়ার পথে। আচ্ছা বলুন তো, সব আমানতকারী যদি একসাথে টাকা উঠাতে চায় তাহলে কোনো ব্যাংক সার্ভাইভ করবে না, কোনো ব্যাংকই করবে না। দুনিয়ার কোনো ব্যাংক করবে? কারণ আমি আগেই বলতেছি ব্যাংক তো চলে, ব্যাংকের মালিক আমানতকারীরা। আর যদি যারা ধান নেয় তারা যদি যথাসময় টাকা ধান ফেরত না দেয়, তাহলে আমানতকারীর টাকাটা কীভাবে দেবে? ওই জন্য আগেই আমি প্রথমেই বলছি যে বাংলাদেশে
বাণিজ্যিক ব্যাংকের যেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অর্থনৈতিক উন্নয়নে যে অবদান, সেই অবদানটাকে মানুষ খাটো করে দেখে। লুটপাট হয়েছে, বিচার হবে। লুটপাট আপনি চুরি করবেন, বিচার হওয়া উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে ব্যাংক, যে আমানতকারী যদি সব টাকা একসাথে উঠাতে চায়, তাহলে ব্যাংক দেওয়ার মতো কোনো ব্যাংকের ক্ষমতা নাই এখানে। আমানতকারী কিন্তু টাকা যখন সে একটা ব্যাংক রেগুলার থাকে তখন সে টাকা উঠায় আবার টাকা রাখে, মানে সে টাকা এখন প্রয়োজন Right, নিচ্ছে এখন আবার আমরা টাকা যেটা- রাখছে। আমরা যেটা করছি- এখন যেটা সমস্যা হলো আস্থার সংকটটা তৈরি হয়েছে, যে কারণে সে একবারে উঠে নেওয়ার যে একটা আগ্রহ বা একটা না, এখন শঙ্কা আস্থার তৈরি হয়েছে। সংকটটা সমাধানের জন্য আমরা একটা নতুন ইয়া করছি যে ভাই, জানুয়ারি থেকে যারা টাকা জমা রাখছে তাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা আগে টাকা জমা রাখছে সব টাকা একসাথে উঠাতে পারবে না। এটা আপনার 5,000 বলেন, 10,000 বলেন, 20,000 বলেন, 10 লাখ বলেন, আমি জানি অনেকে 20 লাখও পাইছে মনে করেন, বা 50 লাখও পাইছে, ডিপেন্ডিং অন ওনার আমানত কত ছিল। কিন্তু যারা আমাদের এখানে গত 3-4 মাস আগ থেকে অ্যাকাউন্ট করে টাকা জমা রাখতেছে, ওদের সাথে জিজ্ঞাসা করেন, কারো কোনো সমস্যা নেই। এটা আমরা মূল নীতি গ্রহণ করছি। কারণ যতদিন আস্থার সংকট আমরা কাটায় উঠতে না পারবো, ততদিন আমাদেরকে তো একটা তো স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো সেই আপনি কালকে একটা অ্যাকাউন্ট করে টাকা রাখেন, পরশু উঠাতে যান, আপনার দেখবেন টাকা উঠাতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নেই। সমস্যা হলো আগে যারা রাখছে তাদেরকে আমরা কম কম দিচ্ছি, কিন্তু দিচ্ছি না তা না। এবং কেন্দ্রীয় ব্যাংকও আমাদেরকে সাহায্য করতেছে এই ইস্যুটাতে, যেন মানুষের টাকা কিছু আমরা দিতে পারি। কেন্দ্রীয় ব্যাংকে আমি ধন্যবাদ জানাই, যদিও আরও হয়তো সাহায্য লাগতে পারে, কিন্তু আমি মনে করি আগামী 6 মাসের ভিতরে ন্যাশনাল ব্যাংকের সংকটটা কমে এসে আস্থা বাড়বে। সেজন্য আপনারা কি করতেছেন, মানে এই মুহূর্তে ওই যে আপনাকে একটা হলো, আপনি এখন টাকা রাখলে আপনি কালকে টাকা উঠাইতে পারবেন, আজকে রাত্রেও উঠাইতে পারবেন। এখন কি আপনার আমানত আসতেছে? এখন অ্যাকাউন্ট বোধ খোলা হইতেছে, কিন্তু আমানতটা ওই আসতেছে না। কিন্তু আমাদের নাম্বার অফ অ্যাকাউন্টস আমি যা দেখি প্রতি মাসে কিন্তু ভালো নাম্বার অফ অ্যাকাউন্টস খোলা হইতেছে। কিন্তু আগে যেরকম ধরেন 100 অ্যাকাউন্ট খুললে যদি 1 লক্ষ টাকা জমা হতো, এখন 100 অ্যাকাউন্ট খুললে 50,000 টাকা জমা হয়। তো ওই আমানতের অ্যামাউন্টটা কম, কিন্তু অ্যাকাউন্ট হিসাবে দেখা যায় যে আমাদের উপরে আস্থার সংকট কম। কিন্তু পুরানো যাদের আছে তাদেরকে আমাদের দিতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আপনাকে আমি এশিওর করতে পারি যে আগামী 6 মাসের ভিতরে আমরা সবাই টাকা দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের ধারণা যখন সবাই টাকা দিতে পারবেন তখন মানুষের টাকা উঠাবে না, তখন মানুষ নিশ্চিত হবে না হ্যাঁ, এখানে এটাই এখন নিয়ম, আমার টাকা এটাই নিয়ম। নিয়মিত আমি চাইলেই এই পাবো। জন্যই তো ওই ওয়ার্ডটা আছে, রান অন দ্য ব্যাংক, মানে সবাই একসাথে উঠাতে চায়, কারণ আস্থা নাই পরে উঠাইতে পারবো কি না। তো সেটার থেকে আমরা কাটায় ওঠানোর চেষ্টা করতেছি। মানে এটা বুঝতে হবে সবাইকে যে ব্যাংকের আর্থিক সংকট যখন হয় তখন একদিনে বা 1 মাসে এই সংকট কাটায় ওঠা যায় না। এটা একটা সমস্যাপক্ষ ব্যাপার। বিকজ আমাকেও তো টাকাটা রিকভার করতে হবে, আমাকে ব্যাংকে তো ওই টাকাটা রিকভার করতে হবে আর একটা ক্লায়েন্ট থেকে। যদি ওটা রিকভার যদি স্লো হয়, আর বাংলাদেশের বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা, তাতে তো আপনিও বুঝেন আমিও বুঝি, নতুন আরও খেলাপিরিন বাড়ে নাই, বেড়েছে বেড়েছে, আরো বাড়বে হয়তো। গত গত 3 মাসে তো বেড়ে গেছে কত, 74-75 হাজার কোটি টাকা 75,000 কোটি টাকা। সো এটা তো ন্যাশনাল ব্যাংকের না, সবার। সবারই পাঠ। যেখানে এখন কত 33 না 34% এখন আপনার হলো এনপিএল হয়ে গেছে। আমি তো মনে করি এটা আরও বাড়বে, বাট ন্যাশনাল ব্যাংকে নতুন এনপিএল বাড়বে না। এই জন্য ন্যাশনাল ব্যাংকে বাই আমরা যাওয়ার পরে, নতুন বোর্ড আসার পরে আমরা বলছি কোনো রকমের লুকোচুরি চলবে না, যা আছে সেন্ট্রাল ব্যাংকের কাছে তোমরা দিয়ে দেবো। তো সেই হিসাবে আমি মনে করি আমরা উচ্চসীমায় পৌঁছাচ্ছি, এখন আমরা নিচের দিকে আসবো। মানে সামনে আর বাড়ার আর সুযোগ অন্যান্য ব্যাংক কিন্তু বাড়তে বাড়তে পারে, বাট আমি কোনো পার্টিকুলার ব্যাংকের কথা জানি না, বাট আমার মনে হয় বাড়বে। বিকজ অনেক ব্যাংকেই এটাকে, স্পেশালি সরকারি ব্যাংকে বেশি লুকাইছে। আমি সর্বশেষ প্রশ্নে আসছি। সর্বশেষ প্রশ্ন, আপনি একাধিকবার বলেছেন যে মন্ত্রী হওয়ার কোনো শখ আপনার নাই। না, বিএনপি যদি ক্ষমতায় আসে, আর্থিক খাতের নেতৃত্ব দেওয়ার জন্য কি আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা? ভাই আমি সব ব্যাপারে সাহায্য করার জন্য প্রস্তুত, কোনো জায়গায় নেতৃত্ব দিতে প্রস্তুত নাই। কারণ নেতৃত্ব দেওয়ার জন্য তো আমার ছেলে দিতেছে ফুটবলের নেতৃত্ব, কথা বলছেন আপনার, সেই রকম ছেলেমেয়েরা আসবে, নতুন নতুন আমাদের নেতাও ইয়ং আছে, নতুন নতুন বাংলাদেশে বহুত ভালো লোক আছে যারা আমার থেকে ভালো নেতৃত্ব দিতে পারবে। আমি চাই তাদেরকে আমার দল
আমাদের নেতারা তাদেরকে পিক আপ করুক, তাদেরকে প্রপার নেতৃত্ব দেখ, যাতে করে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যা করতে পারি তার থেকে ভালো করতে পারবে। বিকজ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে দেশের প্রতিটি প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন, বেশি জ্ঞান সম্পন্ন এবং বেশি প্রযুক্তি নির্ভর। এখন আমরা ধরেন এই যে টেলিফোন একটা আইফোন টেলিফোন আনি দিয়ে এক একটা দাম হইলো বলে 1 লাখ 2 লাখ টাকা, আমরা খালি হোয়াটসঅ্যাপ চালাতে আর কিছু জানি না। আর আমাদের ছেলেমেয়েরা বসে এখানে টিপে ওখানে টিপে কত জিনিস ওখান থেকে বাইর করে কথা বলে। আমি খালি ভাই ওই ডিকশনারিটা জানি আর আপনার যে হোয়াটসঅ্যাপ আমরা চালাই। তো এখন আমার দ্বারা কি দেশের উন্নয়ন হবে? আমার মনে হয় না। দেশের উন্নতি করতে হলে আর একটু প্রযুক্তি নির্ভর, যারা প্রযুক্তি বুঝে, নতুন প্রযুক্তি সম্বন্ধে আইডিয়া তারা বুঝে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবারও। বিদায় নিচ্ছি এখানেই।